দুপুরের রোদ ঘরের জানালা গলে ঢুকছে। পুরনো ঘরের দেয়ালে আঁকা অসংখ্য দাগ আর তার মাঝে বৃষ্টির মতো ঝুলে থাকা ধুলোর পর্ত। সেই ঘরের এক কোণে বসে আছে সুমি। তার সামনে ছড়িয়ে থাকা পুরনো বই আর কয়েকটা সেলাইয়ের উপকরণ। সুমি চুপচাপ সেলাই করছে। প্রতিটি সুইয়ের ফোরে তার সমস্ত ক্লান্তি যেন জড়িয়ে আছে। এই শহরের পুরনো পাড়ায় থাকা ছোট্ট এই ভাঙা বাড়িটাই তার আশ্রয়। বাবার মৃত্যুর পর থেকে এই বাড়ির প্রতিটি দেয়াল যেন তার শূন্যতার গল্প বলে। মা অনেক আগেই চলে গেছেন। সুমি একাই, অথচ পুরো পৃথিবীকে টানতে হয় যেন তার একার কাঁধে। জীবন এখন তার কাছে কেবলই একটা একঘেয়ে সংগ্রাম। আপু, তুমি কি কখনো হাসো না? চুপচাপ সেলাইয়ের মাঝে ছোট্ট একটা কণ্ঠস্বর শুনে সুমি মাথা তুলে তাকাল। তার ছোট ভাই রাফি দরজার কাছে দাঁড়িয়ে, হাতে একটা ছেঁড়া বই, চোখে প্রশ্ন। তুই এখনো স্কুলের কাজ করছিস না? রাফি এগিয়ে এসে বইটা মাটিতে রেখে বলল, স্কুলের কাজ তো শেষ হয়ে গেছে। আমি শুধু ভাবছি, আপু কি কোনোদিন আর হাসবে না? সুমি এক মুহূর্ত চুপ। তারপর ম্লান হেসে বলল, হাসার মতো কিছু হলে হাসব। রাফি মাথা নিচু করে ফিরে গেল। সুমির বুকের মধ্যে কেমন একটা মোচড় দিল। একটা 10 বছরের ছেলে, যার চোখে থাকা প্রশ্নের উত্তর সে কখনো দিতে পারে না। সন্ধ্যা নামতেই সুমি উঠোনে এসে বসে। আকাশের চাঁদটাও আজ যেন মলিন। তার পাশে পড়ে থাকা পুরনো রেডিওটা অনেকক্ষণ ধরে শব্দহীন। এই নীরবতাই যেন তার জীবনের প্রতিচ্ছবি। হঠাৎ বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, সুমি, এই সুমি আছিস? সুমি চমকে তাকাল। অন্ধকারে ধীরে ধীরে একটা পরিচিত মুখ স্পষ্ট হল, রাজিন। রাজিন সুমির ছোটবেলার বন্ধু। স্কুলের সময় থেকে একসাথে পড়াশোনা, হাসি তামাশা। তবে সময়ের সাথে সাথে রাজিন তার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। আর সুমি তো জীবনেই আটকে গেছে। তুই এখানে কেন? রাজিন ম্লান হাসল। তোর সাথে দেখা করতে এসেছি। অনেকদিন তোকে দেখিনি, তাই ভাবলাম দেখে যাই। সুমি কিছু বলল না। রাজিন তার পাশে বসে বলল, তোকে দেখে ভালো লাগছে না। তুই এমন চুপ কেন? আগে তুই খুব হাসতিস, কথা বলতিস। সময় মানুষকে বদলে দেয়। রাজিন একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, তুই চল আমার সাথে, এই শহরটা থেকে একটু দূরে। তুই কেমন জানি একটা খাঁচায় বন্দী হয়ে আছিস। চল তোর জন্য একটু নতুন হাওয়া নিয়ে আসি। সুমি অবাক হয়ে তাকাল রাজিনের দিকে। আমি কোথাও যেতে পারবো না। আমার অনেক কাজ আছে। কি কাজ? এই চার দেয়ালের মধ্যে বসে বসে নিজের জীবনটাকে নষ্ট করা? তুই কি জানিস তোর জীবনেরও একটা আলাদা মানে আছে? সুমি আর রাজিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরে থেকে দূর কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। রাত গভীর হলে সুমি তার ছোট্ট বিছানায় শুয়ে পড়ল। জানালার বাইরে চাঁদের আলো পড়ে আছে। রাজিনের কথাগুলো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তোর জীবনেরও একটা আলাদা মানে আছে। এই কথাটাই বারবার মনে পড়ছিল। সত্যিই কি তার জীবনের কোনো মানে আছে? তার সবকিছু তো শুধু বেঁচে থাকা। সারাদিন কাজ করা, রাফির জন্য কিছু জোগাড় করা। এটাই কি জীবন? বুকের মধ্যে যেন একটা চাপা কান্না জমে আছে। সুমি জানে না কেন, কিন্তু তার খুব ইচ্ছে হলো এই সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে। তারপরই একটা ভাবনা মাথায় এলো, রাজিনের সাথে কোথাও যাওয়া কি উচিত হবে? চমক।
সুমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর দরজার বাইরে অজানা একটা শব্দ হল। মৃদু কড়া নাড়ার শব্দ। এই গভীর রাতে কে হতে পারে? সুমি ঘুমের ঘোরে চমকে উঠল। কে কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু আরেকটা মৃদু কড়া নাড়ার শব্দ। বিষাদের আড়ালে এক টুকরো আলো। দ্বিতীয় পর্ব। সুমি ঘুমের ঘোরে চমকে উঠল। দরজার বাইরে সেই অজানা কড়া নাড়ার শব্দ আবারও হল। ঘরের মধ্যে একটা অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অন্ধকারের চাদরে ঢাকা বাড়ির ভিতরে শুধু শোনা যাচ্ছে সুমি আর তার ছোট ভাই রাফির ধীর নিঃশ্বাস। কে ওখানে? সুমি আবার জিজ্ঞেস করল। তার গলা কাঁপছিল, ভয় আর শঙ্কার মিশ্রণে। বাইরে কোনো উত্তর এল না, কেবল একটা হালকা দমকা বাতাস দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। সুমি ধীরে ধীরে উঠে দাঁড়াল। ভেতরটা ধুকপুক করছে, তবু সে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলটা ধরে একটু থেমে গেল সে। বাইরে কি কেউ দাঁড়িয়ে আছে? কোনো বিপদ হবে না তো? একবার পেছনে তাকিয়ে দেখল রাফি ঘুমিয়ে আছে। তাকে জাগানোর দরকার নেই। সুমি ধীরে ধীরে দরজাটা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটি বয়স্ক মানুষ। মাথার চুল সাদা হয়ে গেছে, গায়ে ধুলোমাখা একটা পুরনো পাঞ্জাবি, হাতে একটা কাপড়ের ব্যাগ। অন্ধকারে তার মুখটা প্রথমে পরিষ্কার দেখা গেল না। তুমি কে? সুমি কাপা গলায় জিজ্ঞাসা করল। লোকটা ধীরে ধীরে তার মুখের দিকে তাকাল। তার চোখে ছিল অদ্ভুত এক বিষণ্ণতা, যেন হাজার বছরের ক্লান্তি জমা হয়ে আছে। মা, ভয় পেও না, আমি কারো ক্ষতি করতে আসিনি। সুমি কিছু বলার আগেই লোকটি বলল, আমি এই শহরে নতুন এসেছি। তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। অনেক রাত হয়ে গেছে, কোথাও থাকার জায়গা পাচ্ছি না। যদি একটু উঠোনে আশ্রয় দাও। সুমি কিছুক্ষণ চুপ করে লোকটার দিকে তাকিয়ে রইল। তার গলায় কোনো জোর নেই, চোখে কোনো চাহিদা নেই, কিন্তু গভীর কোনো বেদনা যেন তাকে ঘিরে রেখেছে। আমার বাড়িতে জায়গা নেই, অন্য কোথাও যাও, সুমি বলল, কিন্তু তার কণ্ঠস্বরও কঠিন হল না। লোকটা মৃদু হাসল। ঠিক আছে মা, আল্লাহ তোমাদের ভালো রাখুন, আমি চলে যাচ্ছি। লোকটা ধীরে ধীরে পেছনে ফিরে হাঁটতে শুরু করল। সুমির ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। দরজা বন্ধ করতে গিয়েও হাতটা থেমে গেল। এই যে শোনেন। লোকটা থেমে দাঁড়াল। আপনি উঠোনের একপাশে বসে থাকতে পারেন। ভেতরে জায়গা নেই, তবে বাইরে থাকলে ক্ষতি নেই। লোকটার মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। আল্লাহ তোমার মঙ্গল করুন মা। সুমি কিছু বলল না। সে দরজাটা আবার বন্ধ করল আর বিছানায় এসে বসে পড়ল। কিন্তু ঘুম আর আসছিল না। রাতে হালকা ঠান্ডা বাতাস বইছে। জানালার পর্দা সরিয়ে সুমি বাইরে তাকাল। লোকটা উঠোনের এক কোণে বসে আছে। তার চেহারার ক্লান্তি স্পষ্ট, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত শান্তি, যেন সে কোনো বড় যুদ্ধ শেষে বিশ্রাম নিচ্ছে। সুমির মনে একের পর এক প্রশ্ন আসছিল। লোকটা কে? কোথা থেকে এসেছে? কেন তার মধ্যে এমন অদ্ভুত বিষাদ আর ক্লান্তি? ভেতর থেকে রাফির কণ্ঠ এল। আপু, কি হয়েছে? কে বাইরে? কিছু না, তুই ঘুমা। একটা লোক বাইরে বসে আছে, সকালে চলে যাবে। লোকটা খারাপ না তো? খারাপ হলে আমি থাকতে দিতাম না। তুই ঘুমা। রাফি কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু সুমি আর ঘুমাতে পারল না।
তার মনে হচ্ছিল লোকটা তাদের জীবনে কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে। ভোরের আলো উঠতেই সুমি দরজা খুলে বাইরে এল। লোকটা তখনও উঠোনে বসেছিল। তার হাতে একটা ছেঁড়া বই। এটা কি? সুমি অবাক হয়ে জিজ্ঞাসা করল। এটা আমার একমাত্র সম্বল। অনেক বছর ধরে এই বই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সুমি বইটা হাতে নিল। পুরনো একটা বই, যার পৃষ্ঠাগুলো প্রায় ছিঁড়ে গেছে। বইয়ের নাম মানুষের গল্প। তুমি কি লেখক? লোকটা হালকা হেসে বলল, ছিলাম। তবে এখন কেবলই পথিক। সুমি অবাক হয়ে গেল। এই অদ্ভুত লোকটা কি সত্যিই লেখক? তার চোখের দিকে তাকিয়ে মনে হল এই মানুষটার ভেতরে লুকিয়ে আছে অনেক গল্প। চমক। লোকটা চলে যাওয়ার সময় বলল, মা, তোমার জীবনের গল্পও একদিন বদলে যাবে। এই বইয়ের মতো তোমার জীবনেও নতুন পাতা লিখবে কেউ। সুমি কিছু বলতে পারল না। লোকটা চলে গেল। কিন্তু তার রেখে যাওয়া সেই বই আর কথাগুলো সুমির মনে অদ্ভুত এক ছাপ রেখে গেল। সুমির ঘরে সেই বইটা এখনো টেবিলের উপর পড়ে আছে, মানুষের গল্প। একটাও শব্দ না বুঝেই সে পাতাগুলো উল্টাচ্ছিল। বইটার গায়ে পুরনো অক্ষরে লেখা কিছু লাইন ছিল, যা প্রথমবারেই তার নজরে পড়েছিল। জীবনের গল্প তখনই বদলায়, যখন কেউ নিজের পাতা নিজে লেখে। বাক্যটা যেন অদ্ভুতভাবে সুমির মনে গেঁথে গেল। লোকটার সেই শান্ত মুখ আর বলা কথাগুলোও ঘুরপাক খাচ্ছিল মাথার ভেতর। মা, তোমার জীবনের গল্পও একদিন বদলে যাবে। এই কথাটা কি সত্যি? সুমি দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে তাকাল। রাফি তখন উঠোনে খেলছে। সকালটা যেন তার কাছে অন্যদিনের চেয়ে একটু বেশি অস্বাভাবিক মনে হল। ঠিক সেই মুহূর্তে রাজিন এসে দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিল, সুমি, বেরো না। আমি তো আজ কিছু একটা দেখাতে এসেছি। সুমি রাজিনের কণ্ঠ শুনে বিরক্ত হল না। বরং মনে হল এই অচেনা সকালটাতে রাজিনের উপস্থিতি একেবারে মানিয়ে গেছে। দরজা খুলে বাইরে গেল সে। কি দেখাতে এসেছিস? রাজিন হাসল। তার হাসিটা ঠিক সেই পুরনো দিনের মতো। একটা জায়গা। তুই চল আমার সঙ্গে। তোর ঘরের চার দেয়াল থেকে বের হয়ে একটু দুনিয়া দেখ। তোর জন্যই কিছু একটা করতে চাই। সুমি অবাক হয়ে তাকাল। রাজিন কি সব জানে? তার কষ্ট, তার একলা হয়ে থাকা দিনগুলো? আমি যাব না। আমার অনেক কাজ। তুই সবসময় এই একটা কথা বলিস। কাজ? কি কাজ তোর, সুমি? সারাদিন ঘরে বসে নিজেকে শাস্তি দেওয়া? তুই জানিস না তোর ভেতর কতটা শক্তি লুকিয়ে আছে। চল, তুই যদি না আসিস, আমি নিজে তোকে টেনে নিয়ে যাব। এবার আর না বলার সুযোগ নেই। রাজিনের এমন দৃঢ় কণ্ঠে সুমি কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে রাজিনকে ফেরানো যাবে না। তাছাড়া কোথাও যাওয়ার কথাটা তার নিজের কাছেও কেমন যেন নতুন মনে হল। রাজিন সুমিকে নিয়ে শহরের একটু বাইরে চলে গেল। শহরের কোলাহল পেরিয়ে ছোট্ট একটা পল্লী এলাকা। দুপাশে গাছপালা, সবুজ ধানক্ষেত আর নিরিবিলি রাস্তা। ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে সামনে দেখা গেল একটা পুরনো, অথচ সুন্দর একটি বাড়ি। এটা কোথায়? সুমি অবাক হয়ে জিজ্ঞেস করল। এটা আমার দাদার পুরনো বাড়ি। বাবা এখানে অনেক স্মৃতি রেখে গেছেন। আর আমি চেয়েছিলাম তোকে এখানে নিয়ে এসে নতুন কিছু দেখাতে। রাজিন তার সামনে দিয়ে সেই বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির উঠোনে একটা বড় বটগাছ। গাছের ছায়া জুড়ে ঠান্ডা বাতাস বইছে। পাশেই একটা পুকুর।
বাড়িটা যেন একটা শান্তির আশ্রয়। এই বাড়িটা এখন আমার। আমি এখানে একটা কাজ শুরু করতে চাই। তুই সাহায্য করবি? কি কাজ? একটা সেলাইয়ের স্কুল খুলব। তোর মতো মেয়েদের জন্য যারা প্রতিভাবান কিন্তু সুযোগের অভাবে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে না। তুই আমাকে সাহায্য করলে আমি জানি এটা সম্ভব। সুমি অবাক হয়ে রাজিনের দিকে তাকালো। তুই কি জানিস তুই কি বলছিস? হ্যাঁ, সুমি। আমি তোর মতো অনেক মেয়েদের দেখেছি যারা নিজের কষ্ট নিয়ে একা থাকে। তোর হাতের কাজ তো অসাধারণ। তুই যদি এই কাজ শেখাস তাহলে শুধু তুই না, আরও অনেকের জীবন বদলে যাবে। সুমি বিশ্বাস করতে পারছিল না। তার মতো একটা মেয়ে কি সত্যিই অন্যের জন্য কিছু করতে পারবে? রাজিনের চোখে যে অদ্ভুত বিশ্বাস, সেটাই তাকে ভাবিয়ে তুলল। বইয়ের রহস্য। বাড়ির একটা ঘরে ঢুকে সুমি দেখতে পেল পুরনো অনেক জিনিস রাখা আছে। দেয়ালের কোণে রাখা একটা ছোট্ট বুকশেলফ। সেখানে রাখা পুরনো বইগুলোর মধ্যে সেই একই বইয়ের মতো আরেকটা বই তার চোখে পড়ল। সুমি চমকে উঠল। এটা তো সেই বই। রাজিন অবাক হয়ে বলল, কোনো বই? সুমি বইটা হাতে তুলে নিল। তার মনে হল এই বইয়ের সাথে লোকটার কোনো সম্পর্ক আছে। কিন্তু কিভাবে? বইয়ের ভেতর থেকে একটা চিঠি বেরিয়ে এল। চিঠির উপরে লেখা, যার হাত এই বইয়ে পড়বে তার জন্য নতুন জীবনের শুরু অপেক্ষা করছে। সুমির মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। নতুন মোড়। সেদিন বিকেলে সুমি আর রাজিন পুকুর পাড়ে বসেছিল। সুমি চুপচাপ রাজিনের দিকে তাকিয়ে বলল, আমি তো কখনো ভাবিনি আমারও কিছু করার ক্ষমতা আছে। রাজিন হেসে বলল, তোকে দেখে আমার বিশ্বাস হয় তুই পারবি। তোর জীবনটাও নতুন মোড় নেবে। সুমি কিছু বলল না। বইয়ের সেই চিঠিটা তার হাতে। এই বই, সেই অচেনা লোক আর রাজিনের প্রস্তাব, সবকিছু যেন তার জীবনের এক নতুন গল্পের সূচনা করতে চলেছে। চমক। রাতের বেলা সুমি সেই বইটা হাতে নিয়ে ঘরে ফিরল। দরজা খুলে দেখল টেবিলের ওপর রাখা বইটার পাশে একটা চিরকুট পড়ে আছে। তাতে লেখা, তোমার জীবনের গল্প বদলাতে শুরু হয়েছে। এবার সময় নিজের পথ খুঁজে নেওয়ার। সুমি চমকে উঠল। এই চিরকুট কে রেখে গেল? সুমির হাত কাঁপছিল। টেবিলের ওপর রাখা সেই চিরকুটে ছোট ছোট অক্ষরে লেখা ছিল, তোমার জীবনের গল্প বদলাতে শুরু হয়েছে। এবার সময় নিজের পথ খুঁজে নেওয়ার। এই চিরকুট কে রেখে গেল? বইয়ের রহস্যময় লেখকের মতো কি আরও কেউ তার জীবনের গোপন পাঠক হয়ে গেছে? দরজার বাইরে তাকিয়ে দেখল চারপাশ নীরব। রাতের অন্ধকার আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোথাও কেউ নেই। রাফি তখন গভীর ঘুমে। সুমি মৃদু আলোয় চিরকুটটা আবার পড়ল। নিজের পথ খুঁজে নেওয়ার সময়। তার মনে হল অচেনা সেই বৃদ্ধ লোকটার কথাগুলো আর এই চিরকুটের লেখাগুলো যেন একই সূত্রে বাঁধা। রাজিনের ফিরে আসা। সকালবেলা রাজিন এসে হাজির। দরজায় দাঁড়িয়ে ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি। কিরে সুমি, কাল রাতে কিছু একটা হয়েছিল? তোর মুখটা কেমন দেখাচ্ছে? সুমি দ্বিধায় পড়ে গেল। রাজিনকে সবকিছু বলা উচিত হবে কি না বুঝতে পারছিল না। কিন্তু রাজিনের চোখের গভীরে সেই বিশ্বাসের আভা ছিল। রাজিন, তুই কি জানিস কেউ আমাদের ঘরে এসেছিল? ঘরে? রাতে? সুমি চিরকুটটা এনে রাজিনের হাতে দিল। রাজিন কিছুক্ষণ সেটা পড়ে চুপ করে রইল। তুই কি ভাবছিস? আমি জানি না। কিন্তু তুই ঠিক বলেছিলি।
আমার জীবনের কোনো গল্প বদলাতে শুরু করেছে। এই চিঠি সেই গল্পের অংশ। রাজিন সুমির দিকে তাকিয়ে বলল, তাহলে এবার সত্যিটা খুঁজে বের করব। তুই তো এমনিতেই রহস্যে জড়িয়ে গেছিস। এই বইটার রহস্য, সেই বৃদ্ধ লোকটা আর এই চিরকুট, সবকিছু আমরা একসাথে বের করব। রাজিন আর সুমি দুজন মিলে সেই পুরনো বইটা আবার খুলল। বইয়ের প্রথম পৃষ্ঠায় ছোট ছোট অক্ষরে লেখা, মানুষের গল্প তখনই বদলায় যখন সে নিজেকে বদলাতে সাহস করে। বইয়ের ভেতরে আরও কিছু ছোট নোট ছিল, যেন কেউ সেখানে নিজের জীবনের গল্প লুকিয়ে রেখেছে। পাতার এক কোণে লেখা ছিল, এই বই আমার। আমি যেখানে যাই, যাদের দেখি, তাদের জীবন গল্প হয়ে যায়। তুমি যার হাতে এই বই তুলে দাও, সে নিজেই তার গল্পের লেখক হবে। সুমি অবাক হয়ে রাজিনের দিকে তাকাল। রাজিন, এই বইটা শুধু একটা বই নয়। এটা যেন একটা বার্তা। এটা যে লেখক লিখেছে, সে নিশ্চয়ই আমাদের আশেপাশে কোথাও আছে। তাহলে শুরু করি খোঁজ। সেদিন বিকেলে রাজিন আর সুমি সেই বৃদ্ধ লোকটাকে খুঁজতে বের হল। তারা পাড়ার মানুষদের কাছে জিজ্ঞেস করল, আপনারা কি গত রাতে কোনো বৃদ্ধ লোককে দেখেছেন? মাথায় সাদা চুল আর গায়ে ময়লা পাঞ্জাবি ছিল। সবাই মাথা নেড়ে না সূচক জবাব দিল। একজন বলল, এমন কাউকে তো দেখি নাই। তবে হঠাৎ হঠাৎ কিছু পথিক এই এলাকায় আসে, আবার চলে যায়। আপনারা তাকে পাবেন না। সুমি আর রাজিন হতাশ হল। কিন্তু হঠাৎ এক শিশু দৌড়ে এসে বলল, ওই বৃদ্ধ লোকটাকে আমি দেখেছিলাম। বাজারের পাশে কুয়োর কাছে বসেছিল। রাজিন বলল, সুমি, চল। আমরা কুয়োর কাছে যাই। বাজারের পাশের সেই পুরনো কুয়োর কাছে গিয়ে তারা দেখল, বৃদ্ধ লোকটা বসে আছে। তার চোখ বন্ধ, যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। রাজিন তাকে দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। আপনি এখানে বসে আছেন কেন? লোকটা ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে সেই একই বিষণ্ণতা। তোমরা চলে এসেছ? বলেছিলাম না, তোমার জীবনের গল্প বদলাবে? সুমি সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি কে? এই বই আপনার? আপনি এই চিরকুট লিখেছিলেন? লোকটা মৃদু হাসল। আমি একজন পথিক। যারা পথ হারিয়ে ফেলে, আমি তাদের পথ দেখাই। এই বইয়ের গল্পগুলো আমার দেখা। প্রতিটি মানুষের জীবন একটা গল্প। তোমার গল্পও লেখা শুরু হয়েছে। এখন সেটা তোমার উপর নির্ভর করে, তুমি কিভাবে সেই গল্প লিখবে। বৃদ্ধ লোকটা একটা পকেট থেকে পুরনো একটা চাবি বের করে দিল সুমির হাতে। এই চাবিটা নাও। সামনে একটা পুরনো বাড়ি পাবে। সেখানে তোমার জন্য কিছু অপেক্ষা করছে। কোনো বাড়ি? কি আছে সেখানে? সেটা জানতে হলে যেতে হবে। পথিকদের প্রশ্ন করা যায় না, মা। উত্তর পেতে হলে সাহস করে সামনে এগিয়ে যেতে হয়। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর চলে গেল। তার পেছনে ঝুলে থাকা কাপড়ের ব্যাগ আর ক্লান্ত পায়ের শব্দ মিলিয়ে গেল ভিড়ের মধ্যে। সুমি আর রাজিন দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমির হাতের মুঠোয় সেই চাবি। রাজিন বলল, সুমি, এই চাবিটা তোকে এগিয়ে নিয়ে যাবে তোর নতুন জীবনের পথে। সাহস আছে তো? সুমি চাবিটার দিকে তাকাল। বুকের ভেতরটা কাঁপছে। আমার গল্প শুরু হয়েছে, রাজিন। এবার আমি নিজেই সেই গল্পের নতুন পাতা লিখব। সুমির হাতের মুঠোয় সেই পুরনো চাবি এখনো শীতল। মনে হচ্ছে, এ যেন শুধু একটা চাবি নয়,
তার জীবনের লুকিয়ে থাকা সত্যের কোনো গোপন দরজার চাবি। রাজিন পাশে দাঁড়িয়ে চুপচাপ সুমির মুখের দিকে তাকিয়ে আছে। তুই কি ভাবছিস? রাজিন জিজ্ঞেস করল। সুমি গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাদের ওই পুরনো বাড়িটাতে যেতে হবে। এই চাবির রহস্য আমি জানতে চাই। তাহলে চল, রাজিন দৃঢ় কণ্ঠে বলল। সেদিন দুপুরে রাজিন আর সুমি শহরের একটু দূরে সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথটা একেবারে অপরিচিত। গ্রামের ছোট্ট রাস্তা পেরিয়ে একটা বড় বটগাছের নিচে এসে তারা দাঁড়াল। দূরে একটা ধুলোমাখা, ভাঙাচোরা বাড়ি দেখা যাচ্ছিল। বাড়িটা দেখে সুমির বুক ধক করে উঠল। এমন বাড়ি সে কখনো দেখেনি, অথচ কেন যেন মনে হচ্ছে এই জায়গাটার সাথে তার কোনো সম্পর্ক আছে। এটাই সেই বাড়ি। দেখ তোর চাবি দিয়ে খুলে কি না। সুমি ধীরে ধীরে বাড়ির সামনে এগিয়ে গেল। পুরনো কাঠের দরজার তালা একদম মরচে ধরা। চাবিটা তালার ভেতর ঢোকাতেই একটা খটাস শব্দ হল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাড়ির ভেতর যেন একটা থমথমে নীরবতা। ধুলোয় ঢাকা মেঝে, ছাদের ভাঙা টালি দিয়ে সূর্যের আলো মৃদুভাবে ঢুকছে। বাড়ির ভেতরে ঢুকতেই একটা পুরনো কাঠের টেবিল চোখে পড়ল। টেবিলের ওপর রাখা একটা লাল রঙের বাক্স। বাক্সটার গায়ে সোনালি অক্ষরে খোদাই করা লেখা, আলোর উৎস। সুমি বাক্সটা দেখে থমকে দাঁড়াল। এটা কি? রাজিন ফিসফিস করে বলল। সুমি ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে রাখা ছিল পুরনো কিছু কাগজ, চিঠি আর একটা ছোট্ট পুঁতির মালা। কাগজগুলোতে লেখা ছিল হাতের লেখা। যদি কখনো এই চিঠি আমার মেয়ের হাতে পৌঁছায়, যেন এই বাড়িটা তার প্রাপ্য। আমার ভুলের মাসুল তাকে দিতে হবে না। সুমি থেমে গেল, চোখে বিস্ময় আর অজানা ভয়। মেয়ে? কার মেয়ে? রাজিন ফিসফিস করে বলল। সুমি চিঠির শেষের দিকে চোখ বোলাল। নিচে একটা নাম লেখা ছিল, সোহেল আহমেদ। এই নামটা শুনে সুমির হাত কেঁপে উঠল। সোহেল আহমেদ, এটা তো তার বাবার নাম। রাজিন, এটা আমার বাবার নাম। কি বলছিস তুই? তাহলে এই বাড়ি আমার বাবার? সুমির চোখে পানি চলে এলো। তার বাবার নাম, তার স্মৃতির কোনো এক অংশ এই বাড়ির সাথে জড়িয়ে আছে। কিন্তু কেন এই জায়গার কথা সে কখনো জানত না? তার বাবা কি ইচ্ছে করে এই সত্যটা লুকিয়েছিলেন? তাহলে সেই বৃদ্ধ লোকটা কেন বলল এখানে আসতে? এই বইটা আর চাবিটা কোথা থেকে এলো? সুমি চুপ করে বসে রইল। তার মাথার মধ্যে যেন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। রাজিন তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। দরজা দিয়ে একজন প্রবেশ করল, এক মধ্যবয়সী লোক। চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে তীক্ষ্ণ দৃষ্টি। কে এখানে? লোকটা জিজ্ঞেস করল। আপনি কে? রাজিন পাল্টা প্রশ্ন করল। লোকটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি এই বাড়ির তত্ত্বাবধায়ক। অনেক বছর ধরে এই বাড়ি বন্ধ। তোমরা এখানে কি করছো? সুমি উঠে দাঁড়িয়ে বলল, এটা আমার বাবার বাড়ি। সোহেল আহমেদ আমার বাবা ছিলেন। লোকটা বিস্ময়ে থমকে গেল। তুমি সোহেল সাহেবের মেয়ে? হ্যাঁ। কিন্তু আপনি তাকে কিভাবে চিনতেন? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার বাবার অনেক কাহিনী আছে এই বাড়ির সাথে। তিনি এখানে থাকতেন না, কিন্তু মাঝে মাঝে আসতেন। একটা ভুলের জন্য তিনি এই বাড়ি ছেড়ে চলে যান। এই সত্য তোমার জানা দরকার।
কি সত্য? সুমির গলা কাঁপছিল। তোমার বাবা এই বাড়ি আরেকজনের নামে লিখে দিয়েছিলেন। কারণ? লোকটা থেমে গেল। তার মুখে দ্বিধা। কার নামে? সুমি জোরে জিজ্ঞেস করল। লোকটা বলল, তোমার মায়ের নামে। সুমির মাথা চক্কর দিয়ে উঠল। তার মা, যে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন, সেই মায়ের নামে এই বাড়ি? কেন? রাজিন এগিয়ে এসে বলল, তাহলে এই সব কিছুর পেছনে সুমির মায়ের কোনো রহস্য আছে। লোকটা বলল, সব উত্তর এখানে আছে। এই বাড়ির প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে সেই কাহিনী। তোমরা যদি সত্যি জানতে চাও, তবে খোঁজ চালিয়ে যাও। পুরনো বাড়ির প্রতিটি দেয়ালে যেন এক একটা গল্প লুকিয়ে আছে। সুমি আর রাজিন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সেই মধ্যবয়সী লোকটির কথাগুলো তাদের মনোজগৎকে তোলপাড় করে দিচ্ছে। তোমার বাবা এখানে আসতেন, কিন্তু থাকতেন না। কারণ তিনি এই জায়গার মালিকানা তোমার মায়ের নামে লিখে দিয়ে যান। কেন, সেটা হয়তো তোমার জানা উচিত। কেন? সুমির কণ্ঠে অনিশ্চয়তা। তার মা তো তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এই জায়গার সাথে তার কি সম্পর্ক? লোকটা মৃদু হাসল, তবে সেই হাসির ভেতরে বিষাদের একটা গভীরতা ছিল। তোমার মা আর বাবার সম্পর্কের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আমি পুরোটা জানি না, তবে এই বাড়ি তার একটা বড় অংশ। আসো, তোমাদের একটা কিছু দেখাই। লোকটা সুমি আর রাজিনকে বাড়ির ভেতর একটা ছোট্ট ঘরের দিকে নিয়ে গেল। ঘরটা অনেক পুরনো, ধুলোর আস্তরণে ঢাকা। দেয়ালের এক কোণে ঝোলানো ছিল একটা সাদা-কালো ছবি। ছবিতে এক তরুণী, তার কোলে একটা ছোট্ট শিশু। শিশুটির মুখ পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু সেই মেয়েটি স্পষ্টভাবে সুমির মায়ের মতো দেখতে। এটা কার ছবি? সুমি ফিসফিস করে জিজ্ঞেস করল। এটা তোমার মায়ের। আর এই শিশুটা? লোকটা চুপ করে গেল। সুমি উত্তেজিত হয়ে বলল, এই শিশুটা কে? লোকটা সুমির চোখের দিকে তাকাল। তুমি? সুমি চমকে উঠল। ছবিটার পেছনের অংশ খুলতেই একটা পুরনো চিঠি বেরিয়ে এলো। সাদা কাগজে ছোট ছোট অক্ষরে লেখা, আমার প্রিয়তমা, আমি জানি তোমার জীবনে অনেক ভুল করেছি। কিন্তু এই বাড়িটা তোমার নামে লিখে দিয়ে যাচ্ছি, যেন তুমি আর আমাদের মেয়ে এখানে নিজের মতো থাকতে পারো। আমি জানি না, তুমি কোনোদিন আমাকে ক্ষমা করবে কিনা। কিন্তু আমি চাই আমাদের মেয়ে আমার চেহারার বদলে তোমার মতো সুন্দর জীবন পায়। সোহেল। সুমি চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। তার বাবার এই দিকটা সে কখনো দেখেনি। এত মমতা, এত ভালোবাসা লুকিয়েছিল, অথচ সে সব সময় ভেবেছিল বাবা শুধু কঠোর আর গম্ভীর। তাহলে বাবা এই বাড়িটা মা আর আমার জন্য রেখে গিয়েছিলেন? লোকটা বলল, তোমার বাবা তোমার মায়ের সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তোমার মা ফিরে আসেননি। তিনি চলে যাওয়ার পরও এই বাড়িটা বিক্রি করেননি। আমার দায়িত্ব ছিল এই বাড়ির দেখাশোনা করা। কিন্তু মা আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলেন? তোমার মায়ের জীবনে এমন কিছু ঘটেছিল, যা হয়তো তাকে বাধ্য করেছিল। আমি জানি না পুরোটা। তবে এই বাড়ির ভেতরে আরও কিছু চিঠি আছে। সেই চিঠিগুলো হয়তো তোমাকে পুরো সত্যিটা জানাবে। লোকটা ঘরের মেঝের এক কোণে একটা কাঠের তক্তা সরাল। নিচে লুকানো ছিল একটা ছোট্ট ট্রাঙ্ক। ট্রাঙ্কটা খুলতেই দেখা গেল আরও কিছু পুরনো চিঠি, কয়েকটা ছবি আর একটা সোনার চেইন। সুমি চিঠিগুলো খুলে পড়তে শুরু করল। প্রিয় সোহেল, আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন। আমি কেন চলে এসেছি, কেন তোমার আর মেয়ের জীবন থেকে দূরে সরে গেছি।
কিন্তু আমার হাতে কোনো উপায় ছিল না। তোমার জীবনে যে মানুষগুলো আমাকে কখনোই মেনে নিতে পারেনি, তারা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমার চলে যাওয়া মানে তোমাকে ছেড়ে যাওয়া নয়। আমি চেয়েছিলাম তোমাদের শান্তি। তবু, যদি কখনো আমাদের মেয়ে বড় হয় আর এই চিঠিগুলো খুঁজে পায়, আমি চাই সে জানুক আমি তাকে কতটা ভালোবাসি। আনিসা। সুমি চিঠিটা পড়া শেষ করার আগেই তার চোখ ভিজে গেল। তার মা তাকে কতটা ভালোবাসতেন, অথচ তিনি এতদিন ধরে ভেবেছেন মা তাদের ত্যাগ করেছেন। রাজিন সুমির কাঁধে হাত রাখল। সুমি, এটা একটা বড় সত্য। তোর মাকে তোর বাবার জীবনের মানুষগুলো হয়তো মেনে নেয়নি, কিন্তু তার ভালোবাসা তোর প্রতি কখনো কমেনি। সুমি চোখ মুছতে মুছতে বলল, আমি এতদিন ধরে মাকে ভুল বুঝেছিলাম, বাবাকে ভুল বুঝেছিলাম। তারা দুজনেই আমাদের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আমি কিছুই বুঝিনি। এখন তোর গল্প নতুন করে শুরু হবে। তোর মায়ের আর বাবার জীবনের অসম্পূর্ণ অধ্যায়গুলো তুই পূরণ করবি। সুমি যখন চিঠিগুলো মুঠো করে ধরে বসে আছে, তখন ট্রাঙ্কের এক কোণে ছোট্ট একটা কাগজের টুকরো চোখে পড়ল। কাগজটাতে একটা নাম লেখা, তারেক মেহেদী। এই নামটা আবার কে? সুমি ফিসফিস করে বলল। লোকটা বলল, এই নামটাই হয়তো তোমার মায়ের জীবনের সবচেয়ে গভীর রহস্য। যদি সত্য জানতে চাও, তাহলে এই নাম খুঁজে বের কর। ট্রাঙ্কের ভেতরে পাওয়া ছোট্ট কাগজটায় লেখা সেই নাম, তারেক মেহেদী। সুমির হাত তখনও কাঁপছে। এই নামটা কে? কিভাবে তার পরিবার আর অতীতের সাথে যুক্ত? তার মনে হাজারো প্রশ্ন। রাজিন একপাশে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে সুমির দিকে তাকিয়ে। সুমি, এই নামটা কি তোর আগে কখনো শুনেছিস? সুমি মাথা নাড়ল। না, কখনো শুনিনি। কিন্তু এই নামটা কেন এখানে, সেটা জানতেই হবে। সঙ্গে থাকা লোকটা ফিসফিস করে বলল, তারেক মেহেদী একজন প্রভাবশালী ব্যক্তি। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু তোমার মায়ের জীবনের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তোমার মায়ের চলে যাওয়ার কারণ আর তারেক মেহেদীর নাম কোনোভাবে জড়িত। তবে আমি এর বেশি কিছু জানি না। তদন্তের শুরু। সেদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাজিন আর সুমি সেই নামটা নিয়ে আলোচনা করতে শুরু করল। তারেক মেহেদী প্রভাবশালী কেউ হলে তার সম্পর্কে তথ্য খুঁজে বের করা কঠিন হবে না, রাজিন বলল। আমাদের কোথায় খুঁজব? সুমি প্রশ্ন করল। স্থানীয় বাজারের কাগজের অফিসে। অনেক সময় এমন নাম পুরনো খবরের মধ্যে পাওয়া যায়। যদি তারেক মেহেদীর কোনো উল্লেখ থাকে, সেটা আমরা সেখানে খুঁজে পেতে পারি। পুরনো খবরের খোঁজে। পরদিন সকালে তারা স্থানীয় বাজারের পত্রিকা অফিসে গেল। সেখানে গিয়ে পুরনো খবরের ফাইল ঘাঁটতে শুরু করল। পুরনো হলদেটে কাগজের পাতা উল্টাতে উল্টাতে রাজিন হঠাৎ থেমে গেল। দেখ, এখানে তারেক মেহেদীর নাম আছে। খবরটা ২০ বছর আগের। শিরোনাম, তারেক মেহেদী, ব্যবসার জগতে নতুন প্রতিভা। নিচে ছবিতে দেখা গেল একজন সুদর্শন, আত্মবিশ্বাসী তরুণ। চোখে গাঢ় দৃষ্টি, আর মুখে বিজয়ের হাসি। সুমি ছবির দিকে তাকিয়ে বলল, এই মানুষটা, আমি তাকে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। রাজিন অবাক হয়ে বলল, কোথায় দেখেছিস? সুমি কিছু বলল না। তার মাথার মধ্যে ভেসে উঠল একটা অস্পষ্ট স্মৃতি, তার ছোটবেলার অতীতের ফ্ল্যাশব্যাক। সুমির মনে পড়ল, যখন সে খুব ছোট ছিল, তখন তার মা প্রায় একজন লোকের সাথে দেখা করতে যেতেন। লোকটা অনেক লম্বা, সুদর্শন,
আর খুব মৃদুভাষী ছিলেন। তিনি প্রায়ই সুমির মাথায় হাত বুলিয়ে বলতেন, তুমি বড় হলে অনেক বড় হবে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। সেই সময় তার মা এই মানুষটার সাথে খুব গোপনীয় কথাবার্তা বলতেন। তার বাবার অনুপস্থিতিতেই এই সব হতো। সুমি রাজিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে এই মানুষটাই সেই লোক। আমি তাকে ছোটবেলায় দেখেছিলাম। পত্রিকার আরও খবর ঘাঁটতে ঘাঁটতে তারা জানতে পারল তারেক মেহেদী ব্যবসার দুনিয়ায় বড় নাম ছিলেন। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি। তিনি প্রায়ই বিভিন্ন জায়গায় সামাজিক কাজে যুক্ত থাকতেন। তাহলে তার সাথে তোর মায়ের সম্পর্ক কি? রাজিন প্রশ্ন করল। আমার ধারণা মা তারেক মেহেদীর কাছ থেকে কোনো সাহায্য চেয়েছিলেন। হয়তো সেই সময় বাবার সাথে মায়ের দূরত্বের কারণ এই মানুষটা। সেদিন রাতে বাড়ি ফিরে সুমি সেই চিঠিগুলো আবার পড়তে শুরু করল। চিঠির ভেতরে একটা জায়গায় তারেক মেহেদীর নাম উল্লেখ ছিল। সেখানে লেখা, তারেক আমাকে সাহায্য করেছিলেন, কিন্তু আমি জানি তার এই সাহায্য তোমার বাবা কখনো মেনে নেবেন না। তাই আমি চলে যাচ্ছি। সুমি চিঠিটা পড়ে হতবাক হয়ে গেল। তার মা তারেক মেহেদীর কাছ থেকে সাহায্য নিয়েছিলেন, কিন্তু কী ধরনের সাহায্য সেটা উল্লেখ নেই। চমক! ঠিক সেই সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। এবার আবার কে? দরজা খুলতেই একজন অপরিচিত মানুষ। তার হাতে একটা ছোট্ট খাম। আপনার নাম সুমি? হ্যাঁ। লোকটা খামটা দিয়ে বলল, এটা আপনাকে তারেক মেহেদী পাঠিয়েছেন। তিনি আপনার সাথে দেখা করতে চান। সুমির হাতের মধ্যে সেই খামটা তখনও শক্ত করে ধরা। অচেনা লোকটা চলে যাওয়ার পর রাজিন তার দিকে তাকিয়ে বলল, তারেক মেহেদী কেন হঠাৎ তোর সাথে দেখা করতে চাইল? এত বছর পর? সুমি ধীরে ধীরে খামের সিল ভাঙল। ভেতরে ছোট্ট একটা চিঠি, পরিপাটি হাতের লেখা। সুমি, আমার মনে হয় সময় এসেছে তোমার সামনে কিছু সত্য তুলে ধরার। তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে অনেক আগে থেকেই জানি। তোমার মায়ের ইচ্ছা অনুযায়ী অনেক কিছুই গোপন রাখা হয়েছিল। কিন্তু সেই গোপন সত্য আর চাপা দিয়ে রাখা সম্ভব নয়। তুমি যদি সত্য জানতে চাও, কাল সকাল 10টায় শহরের পার্কে চলে এসো। তারেক মেহেদী। চিঠিটা পড়ে সুমি থমকে গেল। তার বুকের ভেতর অজানা উত্তেজনায় ধুকপুক করছে। তোর মা আর এই লোকের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা জানতেই হবে, রাজিন দৃঢ় কণ্ঠে বলল। সুমি ফিসফিস করে বলল, যদি আমার মা চলে যাওয়ার পেছনে এই মানুষটার হাত থাকে? যদি তিনি আমার বাবা আর মায়ের জীবনটাকে তছনছ করে থাকেন? রাজিন তার কাঁধে হাত রেখে বলল, তাহলে সেটা জানাটাও তোর অধিকার। তুই সত্য জানতে পারলেই নিজের শেকড়ের সন্ধান পাবি। পরদিন সকালে রাজিন আর সুমি শহরের পার্কে গিয়ে অপেক্ষা করতে লাগল। পার্কের বেঞ্চগুলো ফাঁকা, মাঝে মধ্যে কয়েকজন মানুষ হাঁটাহাঁটি করছে। সকাল 10টা বাজতেই দূরে দেখা গেল এক বৃদ্ধ লোক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছেন। পরিপাটি সাদা পাঞ্জাবি, চোখে চশমা আর হাতে একটা ছড়ি। লোকটা কাছে এসে দাঁড়াল। তার চোখে গভীর বিষাদ আর ক্লান্তি। তুমি সুমি? সুমি মাথা নেড়ে হ্যাঁ বলল। তার গলা শুকিয়ে আসছিল। আমি তারেক মেহেদী। অনেক বছর পর তোমাকে সামনাসামনি দেখছি। তোমার মা তোমার মতোই ছিলেন, একগুঁয়ে আর সাহসী। সুমি অবাক হয়ে তাকাল। তার মায়ের কথা শুনে প্রথমবারের মতো এই লোকটার প্রতি তার মনে একটু নরম ভাবেল। আপনি আমার মাকে চিনতেন? কেন তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন?
তারেক মেহেদী গভীর নিঃশ্বাস ফেললেন। তোমার মায়ের চলে যাওয়ার পেছনে দায়ী ছিল পরিস্থিতি। আর আমিও সেই পরিস্থিতির অংশ ছিলাম। তোমার বাবা সোহেল আমার এক সময়ের বন্ধু ছিলেন। কিন্তু তিনি থেমে গেলেন। মুখের দিকে যেন দ্বিধার ছাপ ফুটে উঠল। আপনি কি করেছিলেন? সুমির গলা কেঁপে উঠল। আমি তোমার মায়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মা কখনো আমাকে ভালোবাসেননি, কিন্তু আমার বন্ধুত্বের আড়ালে আমি তার জন্য অন্যরকম অনুভূতি পোষণ করতাম। সোহেল যখন এটা বুঝতে পারল, তখন আমাদের বন্ধুত্ব ভেঙে যায়। আমি দূরে সরে যাই, কিন্তু তোমার মাকে সমাজের কিছু মানুষ অপবাদ দিতে শুরু করে। তারা বলেছিল, আমি আর তোমার মা মিলে কিছু একটা করেছিলাম, যা একেবারেই মিথ্যা। সেই অপবাদের ভার তোমার মা আর নিতে পারেননি। তাই তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সুমির মাথা ঘুরে উঠল। তাহলে আমার মা নির্দোষ ছিলেন? তিনি আমাদের ফেলে চলে যাননি, তাকে বাধ্য করা হয়েছিল? তারেক মেহেদীর চোখে জল টলমল করছিল। হ্যাঁ, তোমার মা সবসময় তোমার বাবাকে ভালোবেসেছেন। কিন্তু সমাজের চোখ আর আমার ভুলের কারণে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। আমি তার জন্য নিজেকে আজও ক্ষমা করতে পারিনি। সুমি মাটির দিকে চুপচাপ তাকিয়ে রইল। এতদিন যে মানুষটাকে সে অপরাধী ভেবেছে, সেই মায়ের জীবন কতটা কষ্টে কেটেছে, সেটা ভাবতে তার বুক ফেটে যেতে চাইছিল। তাহলে আমার বাবা জানতেন এই কথা? হয়তো জানতেন। কিন্তু তোমার বাবা ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। তিনি কখনো নিজের ভুল স্বীকার করেননি। তোমার মা ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু সাহস করেননি। আর আমি চুপ থেকে সবার ভুলকে সত্যি হতে দিয়েছিলাম। রাজিন এবার বলল, আপনি কি এখনো কিছু করতে চান? তারেক মেহেদী চুপচাপ কিছুক্ষণ ভেবে বললেন, আমি চাই তোমার মায়ের সম্মান ফেরাতে। আমি চাই তুমি সত্যটা সবার সামনে তুলে ধরো। সুমি মাথা তুলে তাকাল। তার চোখে জ্বলজ্বল করছে অদ্ভুত এক সংকল্প। আমি আমার মায়ের সত্যটা সবার সামনে তুলে ধরব। কেউ তাকে দোষী ভাবুক, সেটা আমি আর হতে দেব না। তারেক মেহেদী সুমির দিকে তাকিয়ে বললেন, আমি তোমার পাশে আছি। এটা আমার ভুলের প্রায়শ্চিত্ত। সুমি আর রাজিন যখন ফিরে যাচ্ছিল, তখন সুমি বলল, রাজিন, আমার বাবা আর মায়ের অসম্পূর্ণ গল্পটা আমি সম্পূর্ণ করব। আমার মায়ের সত্য, বাবার ভালোবাসা, সবকিছু আমি পৃথিবীর সামনে নিয়ে আসব। রাজিন ম্লান হাসল। তুই পারবি, সুমি। তুই নিজেই তোর জীবনের গল্প লিখতে শুরু করেছিস। সুমির মুখে অদ্ভুত এক শান্তির ছাপ ফুটে উঠল। পার্ক থেকে ফিরে আসার পর সুমি আর রাজিন পুরো পথটুকু নীরবে কাটাল। তারেক মেহেদীর মুখে শোনা সত্যি কথাগুলো সুমির মনকে এলোমেলো করে দিয়েছে। এতদিন যে মানুষটাকে সে ভুল বুঝেছিল, সেই মায়ের যন্ত্রণা, ত্যাগ আর অসম্পূর্ণ ভালোবাসার গল্প যেন তাকে ভেতর থেকে তছনছ করে দিয়েছে। রাতের নীরবতা ভেঙে শুধুই রাফির ঘুমন্ত শ্বাস আর বাতাসের মৃদু শব্দ। সুমি জানালার পাশে বসে চিঠিগুলো আর সেই পুরনো ছবিটা হাতে নিয়ে ভাবছিল। তার মায়ের সম্মান ফিরিয়ে দেওয়ার তীব্র সংকল্প তার বুকের ভেতর জ্বলে উঠছিল। তোমাকে আর ভুল বুঝতে দেব না মা। তোমার সত্য আমি সবার সামনে আনব। পরদিন সকালে তারেক মেহেদী আবার দেখা করতে এলেন। এবার তার চোখে সেই আত্মবিশ্বাস, যা একজন মানুষ তার ভুল সংশোধনের জন্য বয়ে বেড়ায়। সুমি, তোমার মায়ের সত্যটা সামনে আনতে গেলে অনেক বাধার মুখে পড়তে হবে। সমাজ এত সহজে সত্য মেনে নেয় না। আমি প্রস্তুত।
মিথ্যা আর অপবাদে আমার মা কেন হারিয়ে যাবেন? আমি তার সম্মান ফিরিয়ে আনব। তারেক মেহেদী মাথা ঝুঁকিয়ে বললেন, তাহলে আমাদের 3টি কাজ করতে হবে। 1. তোমার মায়ের নামে রক্ষিত সমস্ত চিঠি ও প্রমাণগুলো জড়ো করা। 2. তোমার বাবার বন্ধুদের বা পরিচিতদের খুঁজে বের করা, যারা সেই সময়ের ঘটনা জানতেন। 3. একটি গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে পুরো সত্য প্রকাশ করা, যাতে সমাজের মানুষ জানতে পারে। রাজিন এবার বলল, আমিও সুমির সাথে আছি। আমরা একসাথে লড়ব। তারেক মেহেদী মৃদু হাসলেন। তার চোখে সুমির জন্য প্রশংসা ফুটে উঠল। তোমার বাবা মায়ের অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ করতে তোমার এই সাহসই যথেষ্ট। সুমি আর রাজিন প্রথমে সেই পুরনো বাড়িতে ফিরে গেল। তারা জানত, সেই লুকানো ট্রাঙ্কের ভেতরে আরও চিঠি থাকতে পারে। ঘরের কোনায় পুরনো বুকশেলফের পেছনে দিকটা সরিয়ে রাজিন দেখল আরেকটা বাক্স লুকানো আছে। বাক্স খুলতেই পাওয়া গেল কিছু চিঠি, পুরনো নথি এবং আরও একটা ছবি। ছবিটাতে সুমি তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়িয়ে আছেন তার বাবা, সোহেল আহমেদ। ছবির পেছনে লেখা ছিল, ভালোবাসা হারিয়ে গেলেও স্মৃতিরা বেঁচে থাকে। সুমি চিঠিগুলো পড়ে দেখল, তার মা সেই সময় তারেক মেহেদীর কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছিলেন, কারণ বাবার ব্যবসায়িক ক্ষতির পর তাদের সংসার একেবারে ভেঙে পড়েছিল। তার মা কোনো অন্যায় করেননি, বরং বাবাকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এত বড় ত্যাগ আমার মা করেছিলেন, অথচ সমাজের অপবাদের কারণে তাকে চলে যেতে হয়েছিল। রাজিন সুমির পাশে বসে বলল, তুই জানিস সুমি, মানুষ সবসময় সত্যের চেয়ে মিথ্যা বেশি বিশ্বাস করে। কিন্তু এবার আমরা সেই মিথ্যাকে ভেঙে ফেলব। তারেক মেহেদীর সহায়তায় সুমি আর রাজিন খুঁজতে শুরু করল তার বাবার পুরনো বন্ধুদের। অনেক কষ্টে তারা একজনকে খুঁজে পেলেন, মোহাম্মদ রফিক। তিনি একসময় তার বাবার ব্যবসায়িক সহযোগী ছিলেন। সোহেল সাহেব ছিলেন একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। তার স্ত্রী তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু সমাজ সেটা মেনে নেয়নি। আমি সব জানি। সুমি, তুমি তোমার মায়ের সম্মান ফেরাও। আমি তোমার পাশে আছি। এই কথাগুলো সুমির ভেতরে সাহস জোগাল। তার বাবার বন্ধুরা যে সত্য জানে, তাদের বক্তব্যই তার লড়াইয়ের শক্তি হয়ে দাঁড়াবে। তারেক মেহেদী স্থানীয় একটি পত্রিকার সম্পাদককে নিয়ে এলেন। তিনি সব প্রমাণ এবং ঘটনাগুলো শুনে বললেন, এই সত্য প্রকাশ করতে গেলে ঝড় উঠবে। অনেকে এটা মেনে নিতে চাইবে না। সুমি দৃঢ় গলায় বলল, সত্য যদি অস্বস্তিকর হয়, সেটাই সামনে আসবে। আমার মাকে আর অপবাদ নিয়ে বাঁচতে হবে না। 1 সপ্তাহ পর পত্রিকার প্রথম পাতায় শিরোনাম বের হল, বছর 20 আগের ভুল বোঝাবুঝির অবসান, আনিসা সোহেলের সত্য গল্প। সেখানে ছিল তার মায়ের ত্যাগ, সমাজের অপবাদ আর তার বাবার কঠিন সময়ে নিজের আত্মমর্যাদা রক্ষার কাহিনী। তারেক মেহেদীর বক্তব্য এবং সমস্ত চিঠির সত্যতা তুলে ধরা হয়েছিল। পত্রিকা ছড়িয়ে পড়তেই চারপাশে সাড়া পড়ে গেল। পাড়া প্রতিবেশীরা যারা এতদিন তার মাকে ভুল বুঝেছিল, তারা লজ্জিত হল। সেদিন বিকেলে রাজিন আর সুমি সেই পুরনো বাড়ির উঠোনে বসেছিল। সুমি আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার সত্যটা সবার সামনে এনেছি। এবার আর কেউ তোমার দিকে আঙুল তুলবে না। রাজিন পাশে বসে ম্লান হেসে বলল, তোর এই লড়াই শুধু তোর মায়ের জন্য না, তোর নিজের জন্য ছিল। তুই নিজের জীবনটাও নতুন করে শুরু করেছিস। সুমি ধীরে ধীরে হাসল।
এতদিনের শূন্যতা আর কষ্ট যেন হাওয়ায় মিশে গেছে। চমক! সেদিন সন্ধ্যায় তারেক মেহেদী তাদের বাড়িতে এলেন। তিনি একটা খাম সুমির হাতে দিয়ে বললেন, তোমার মায়ের স্মৃতি ধরে রাখতে আমি এই বাড়িটা তোমার নামে লিখে দিয়েছি। এটা তারই প্রাপ্য ছিল। সুমি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার ভুলের প্রায়শ্চিত্ত করেছেন, এবার নিজের জন্যও ক্ষমা করে দিন। তারেক মেহেদীর চোখে অশ্রু টলমল করছিল। সকালটা আজ অন্যরকম। সুমির ঘরজুড়ে যেন নতুন আলো ছড়িয়ে পড়েছে। জানালার পর্দা সরিয়ে রোদের তাপ এসে তার মুখ ছুঁয়ে দিচ্ছে। এতদিন পরে এই আলোয় যেন নতুন এক জীবনের স্পন্দন টের পাচ্ছে সে। পুরনো দিনের সমস্ত ভুল বোঝাবুঝি, সমাজের অবিচার আর মায়ের চলে যাওয়ার লুকানো সত্য অবশেষে সামনে এসেছে। তারেক মেহেদীর সাহায্য আর নিজের সংকল্পের জোরে সে তার মায়ের সম্মান ফিরিয়ে এনেছে। সমাজের চোখে তার মা আর অপবাদের প্রতীক নন, বরং ত্যাগ আর ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। সুমির সামনে এখন এক নতুন অধ্যায়। তারেক মেহেদী বাড়িটা তার নামে লিখে দিয়েছেন। সেই পুরনো বাড়িটা যেখানে তার বাবার স্মৃতি আর মায়ের ছায়া মিশে আছে, সেটাই হবে তার নতুন জীবনের কেন্দ্র। সেদিন সকালে রাজিন এসে হাজির। তার হাতে একটা নকশা আঁকা খাতা। কি এটা? সুমি অবাক হয়ে জিজ্ঞেস করল। তুই কি ভেবেছিস তোর নতুন জীবনের শুরু হবে শুধু এই বাড়ি নিয়ে? না, আমরা এই বাড়িকে নতুন রূপ দেব। এখানে একটা সেলাইয়ের স্কুল শুরু করব। তুই যা জানিস তা অন্যদের শেখাবি। সুমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেলাইয়ের স্কুল? হ্যাঁ, তুই তো এতদিন নিজের জীবনটা শূন্যতা আর সংগ্রামে কাটিয়েছিস। এবার অন্যদের জন্য কিছু কর। তোর মায়ের নামে এই স্কুল হবে, যেখানে মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা পাবে। এটাই হবে তোর নতুন জীবনের শুরু। পরের কয়েকদিন সুমি আর রাজিন একসাথে কাজ শুরু করল। পুরনো বাড়িটার ভেতরের ধুলোমাখা দেয়ালগুলো নতুন করে রং করা হলো। প্রতিটি জানালা দরজায় নতুন কাঠের পাল্লা লাগানো হলো। বাড়ির এক অংশকে ক্লাসরুম বানানো হলো, যেখানে সেলাই শেখার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হবে। গ্রামের মেয়েরা একে একে খোঁজ নিতে আসতে শুরু করল। আপা, এখানে কি আমরা সত্যি সেলাই শিখতে পারব? সুমি মৃদু হাসল। হ্যাঁ, সবাই শিখবে। আর শুধু সেলাই নয়, নিজের পায়ে দাঁড়ানোর সাহসটাও শিখবে। একদিন বিকেলে কাজ শেষ করে সুমি আর রাজিন পুকুর পাড়ে বসেছিল। শীতল বাতাস আর সূর্যের আলো মিশে চারপাশে একটা সোনালি আভা তৈরি করেছে। রাজিন, তুই না থাকলে আমি কিছুই করতে পারতাম না। রাজিন হাসল। তার চোখে প্রশান্তির ছাপ। তুই নিজেই নিজের সবকিছু করতে পারতিস। আমি শুধু তোকে তোর নিজের শক্তিটা চিনতে সাহায্য করেছি। সুমি চুপ করে রইল। এই মানুষটা তার জীবনে কতটা গুরুত্ব নিয়ে এসেছে, সেটা কি কখনো বলা সম্ভব? রাজিন, তুই সবসময় আমার পাশে থাকবি তো? রাজিন হেসে বলল, আমি তোর পাশে আছি। আর থাকব। তুই নিজের জীবনটা গড়ছিস, সেটা আমার চোখের সামনে দেখাই আমার জন্য অনেক বড় পাওয়া। সুমি ম্লান হাসল। এই নতুন শুরুতে রাজিনের মতো বন্ধুর উপস্থিতি যেন আরও শক্তি যোগাচ্ছে। কয়েক সপ্তাহ পর সেই দিনের অপেক্ষা শেষ হল। পুরনো বাড়িটা এখন নতুন রূপে সেজে উঠেছে। বাড়ির নাম দেওয়া হল আনিসা সেলাই কেন্দ্র। গ্রামের মানুষেরা একে একে জড়ো হচ্ছে। মেয়েরা সেজেগুজে এসেছে, সবার চোখে কৌতূহল। তারেক মেহেদী সেখানে উপস্থিত। তিনি মঞ্চে উঠে বললেন, আজকের দিনটা শুধু সুমি নয়,
আমাদের সবার জন্য নতুন একটি শুরু। এই স্কুল শুধু সেলাই শেখার জায়গা নয়, এটা হবে নারীদের নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ। এই উদ্যোগ আনিসার স্বপ্ন পূরণ করবে, আর সুমির নতুন জীবনের পথে এগিয়ে চলার প্রেরণা হবে। তার কথা শুনে সবাই করতালি দিল। সুমি মঞ্চে দাঁড়িয়ে চারপাশে তাকালো। এতগুলো মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের মুখে হাসি। এই স্কুল আমার মায়ের নামে। মা হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার স্বপ্ন আর ত্যাগ আমাদের মাঝে বেঁচে থাকবে। আমি চাই এখানে যারা আসবে, তারা নিজেদের জন্য লড়াই করতে শিখবে। সেদিন বিকেলে স্কুলের প্রথম ক্লাস শুরু হল। সুমি হাতে সুতা আর সুই নিয়ে মেয়েদের শেখাতে শুরু করল। তার চোখে ছিল আত্মবিশ্বাস আর মনে ছিল শান্তি। একটা সময় সে নিজেও ভাবত তার জীবনের কোনো মানে নেই, কিন্তু আজ তার জীবনের নতুন পথ তৈরি হয়েছে। রাজিন দূর থেকে দাঁড়িয়ে সুমিকে দেখছিল। তার মুখে প্রশান্তির হাসি। তুই পারলি, সুমি। তুই নিজের গল্পটা নতুন করে লিখেছিস। সুমি তাকিয়ে রাজিনের দিকে মৃদু হাসল। এটাই তো শুরু। চমক। সেদিন সন্ধ্যায় তারেক মেহেদী এসে সুমির হাতে আরেকটি খাম দিয়ে বললেন, তোমার মায়ের জন্য রেখে যাওয়া শেষ চিঠি এটা। পড়ো। হয়তো এতে আরও কিছু উত্তর পাবে। সুমি চিঠিটা হাতে নিয়ে জানালার পাশে গিয়ে বসল। খাম খুলতেই ভেতরে একটি ছোট্ট নোট। সুমি, তুমি আমার গর্ব। আমি জানি একদিন তুমি নিজের গল্প নতুন করে লিখবে। আমি যেখানে আছি, সেখান থেকে তোমার সব লড়াই দেখছি। কখনো থেমো না। কারণ তোমার আলো আরো অনেক জীবন বদলে দেবে। তোমার মা। চিঠির অক্ষরগুলো ঝাপসা হয়ে গেল সুমির চোখের পানিতে। সেলাই স্কুলের কাজ শুরু হওয়ার পর থেকেই সুমির জীবন নতুন গতিতে এগোতে শুরু করেছে। গ্রামের মেয়েরা এখন নিয়মিত আসে, কেউ সেলাই শেখে, কেউ নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে। সুমির মনে শান্তির সাথে সাথে দায়িত্বের বোধও গভীর হয়েছে। রাজিন প্রায় প্রতিদিনই এসে দেখে যায় স্কুলের কাজ ঠিকভাবে চলছে কিনা। তার হাসি আর উপস্থিতি সুমির জীবনে যেন এক নীরব আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই সবের মাঝেই তারেক মেহেদীর কথাগুলো এখনো সুমির মনে একটা অজানা চাপ সৃষ্টি করে রেখেছে। সেদিন দুপুরে তারেক মেহেদী আবার বাড়িতে এলেন। হাতে একটা পুরনো খাম। তার মুখটা আজ একটু অস্থির লাগছে। সুমি, আজ আমি তোমার সামনে আমার জীবনের শেষ সত্যটা বলতে এসেছি। এটা আমি এতদিন ধরে গোপন রেখেছিলাম, কিন্তু এবার মনে হয় তোমার জানা উচিত। সুমি আর রাজিন উঠোনের একপাশে বসে তারেক মেহেদীর মুখের দিকে তাকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি জানো, আমি তোমার বাবার বন্ধু ছিলাম। কিন্তু শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল না। তোমার বাবার সঙ্গে আমার আরেকটা গভীর সম্পর্ক ছিল, যা খুব কম মানুষ জানে। আরেকটা সম্পর্ক? সুমির গলা কেঁপে উঠল। হ্যাঁ, আমি তোমার বাবার বড় ভাই। অর্থাৎ আমি তোমার আপন চাচা। সুমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চাচা? আপনি আমার চাচা ছিলেন? হ্যাঁ, সুমি। আমি ছিলাম তোমার বাবার সৎ বড় ভাই। আমাদের বাবার দ্বিতীয় পক্ষের সন্তান আমি। ছোট থেকেই আমাদের মধ্যে একটা তিক্ততা ছিল। তোমার বাবা আমাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেননি। সেই তিক্ততাই আমাদের দূরে সরিয়ে দিয়েছিল। তারেক মেহেদীর চোখে জল চিকচিক করছিল। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু আমার ভুলে, আমার নিজের অহংকারে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল।
তোমার মায়ের প্রতি আমার অনুভূতি ছিল একটা ভুল, যা আমি সারা জীবন বয়ে বেরিয়েছি। কিন্তু তার থেকেও বড় ভুল ছিল আমার নীরবতা। সমাজ যখন তোমার মাকে দোষারোপ করেছিল, তখন আমি চুপ ছিলাম। আমি চাইলেই সত্যটা বলতে পারতাম, কিন্তু আমি বলিনি। এই অপরাধ আমাকে সারা জীবন পোড়াচ্ছে। সুমি স্তব্ধ হয়ে বসে রইল। এত বড় একটা সত্য তার সামনে এসে দাঁড়াবে, সেটা সে কল্পনাও করেনি। তাহলে আপনি এতদিন ধরে কেন চুপ ছিলেন? কারণ আমার মনে হয়েছিল, সত্য সামনে এলে সবকিছু আরো জটিল হয়ে যাবে। কিন্তু এখন আমি জানি, সত্যটাই একমাত্র পথ। আমি চাই, তুমি আমাকে ক্ষমা করো। আর এই সম্পর্ককে আবার নতুন করে শুরু করো। আমি চাই, তোমার পাশে থেকে তোমার মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের শেষটুকু করতে। সুমি ধীরে ধীরে তারেক মেহেদীর দিকে তাকাল। এই মানুষটা, যাকে সে এতদিন অপরিচিত ভাবত, তিনি তার আপনজন। তার বাবার সৎ ভাই। তিনি ভুল করেছেন, কিন্তু তার অনুশোচনা সত্যি। আপনি যদি আমার বাবার ভাই হন, তাহলে এই বাড়ি, এই স্মৃতি তো আমাদের রক্তেরই অংশ। আপনার ভুলের কারণে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমি আপনাকে ক্ষমা করব কিনা, সেটা এখনো বলতে পারব না। তারেক মেহেদী কিছু বললেন না। মাথা নিচু করে বললেন, আমি জানি ক্ষমা পেতে হলে সময় লাগবে। কিন্তু আমি তোমার পাশে থাকব। যতদিন পারি, তোমার স্বপ্নের এই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। তারেক মেহেদীর চলে যাওয়ার পর সুমি চুপচাপ বসে রইল। রাজিন তার পাশে এসে বসল। কি রে, তুই কি ভাবছিস? আমি বুঝতে পারছি না, রাজিন। এই মানুষটাকে আমি কিভাবে গ্রহণ করব? তিনি আমার চাচা, কিন্তু তার কারণে আমার মা আর বাবার জীবন কষ্টে ভরা ছিল। তুই এক কাজ কর। সময় দে। সময়ই বলে দেবে তোর কি করা উচিত। তবে আমি একটা জিনিস জানি, তুই তোর মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের পথে আছিস। তোর শক্তিই তোর সবচেয়ে বড় উত্তর। সুমি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে সেই আগের মতোই অদম্য শক্তির ছাপ। কয়েক মাস পর, সুমির সেলাই কেন্দ্র আরও বড় হতে শুরু করল। গ্রামের অনেক মেয়ে এখন সেখানে এসে সেলাই শেখে, নিজেদের কাজের মাধ্যমে আয় করতে শুরু করেছে। একদিন এক বৃদ্ধা এসে বললেন, মা, তোমার মা যদি বেঁচে থাকতেন, তাহলে তোমাকে দেখে গর্ব করতেন। তুমি সত্যিই তার স্বপ্ন পূরণ করেছ। সুমির চোখ ভিজে উঠল। সে জানালার বাইরে তাকিয়ে মৃদু হাসল। মা, আমি জানি তুমি আমাকে দেখছ। তোমার অসম্পূর্ণ স্বপ্ন আমি পূর্ণ করেছি। এবার আমি নিজেও নিজের স্বপ্ন দেখতে শুরু করেছি। সেদিন বিকেলে রাজিন এসে সুমির সামনে দাঁড়াল। তার মুখে অদ্ভুত গাম্ভীর্য। সুমি, আমি তোর পাশে সবসময় আছি বলেছিলাম। কিন্তু আজ একটা কথা বলতে চাই। তুই শুধু আমার বন্ধু নোস। তুই আমার জীবনের সেই মানুষ, যার জন্য আমি সবকিছু করতে পারি। তুই যদি আমাকে তোর জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারিস, তাহলে তোর পাশে সারা জীবন থাকব। সুমি রাজিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল চিকচিক করছে। রাজিন, তুই তো আমার পাশে আগেই ছিলি। তুই ছাড়া এই পথটা আমি পাড়ি দিতে পারতাম না। পুরনো দিনের অন্ধকার কাটিয়ে সুমির জীবনে এখন আলো ছড়িয়ে পড়েছে। মায়ের অসম্পূর্ণ সত্য সামনে এসেছে, তারেক মেহেদী নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছে, আর রাজিনের উপস্থিতি সুমিকে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। এই পথচলা সবে শুরু। সুমি জানে, তার আলোর গল্প শুধু তার নিজের নয়,
এটা আরও অনেকের জীবনে আশার আলো হয়ে থাকবে। সেলাই কেন্দ্রের কাজ চলছে পূর্ণোদ্যমে। সুমি যেন এক নতুন জীবনে পা রেখেছে। গ্রামের মেয়েরা হাসি মুখে কাজ করছে, তাদের সুইসুতা যেন এক একটি স্বপ্ন বুনে চলেছে। সুমি আজ আর সেই পুরনো দিনের বিষাদগ্রস্ত মেয়ে নয়। তবুও কোথাও যেন একটা শূন্যতা তাকে অজান্তেই তাড়া করে। এই যাত্রায় রাজিন তার পাশে ছিল সবসময়। রাজিনের সাহস, ভরসা আর ভালোলাগার উপস্থিতি তাকে এতদূর টেনে এনেছে। সেদিন সন্ধ্যায় রাজিন আর সুমি স্কুলের উঠোনে বসেছিল। আকাশে নরম মেঘের ভেলা ভাসছে। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব কাঁপছে। সুমি, তুই জানিস তুই কতটা বদলে গেছিস? রাজিন বলল। সুমি মৃদু হাসল। বদল তো সময়ের সাথে হয়, রাজিন। তুই না থাকলে হয়তো আমি আজও সেই চার দেয়ালের মধ্যে আটকে থাকতাম। আমি তোর পাশে ছিলাম, কারণ তোর মধ্যে এমন কিছু দেখেছিলাম যা তুই নিজেও জানতিস না। তোর শক্তি তোর নিজের গল্পকে নতুন করে লিখেছে। সুমি এবার রাজিনের দিকে তাকাল। রাজিনের চোখে আজ অন্যরকম কিছু। যেন সে অনেকদিন ধরে একটা কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাজিন, তুই সবসময় তোর মতো করে আমার পাশে ছিলি। আমার কষ্টে, আমার লড়াইয়ে তুই কখনো এক পা পেছনে সরে যাসনি। কারণ তুই শুধু আমার বন্ধু নোস, সুমি। রাজিন ধীরে ধীরে বলল। সুমির বুকের ভেতরটা কেঁপে উঠল। রাজিনের চোখে অদ্ভুত গভীরতা। তুই আমার জীবনের সেই মানুষ, যাকে ছাড়া আমি আর নিজের স্বপ্ন দেখতে পারি না। তুই আমার জন্য আলো, সুমি। তোর পাশে থাকতে চাই সব সময়। তুই কি আমাকে তোর জীবনের অংশ হতে দিবি? সুমি কিছুক্ষণ চুপ করে রইল। বাতাস থেমে গেছে যেন। চারপাশ নিস্তব্ধ। রাজিনের কথাগুলো তার হৃদয়ের একেবারে গভীরে গিয়ে পৌঁছাচ্ছে। রাজিন, তুই জানিস আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছি। আমি এখনো ভয় পাই কোনো সম্পর্কের কথা ভেবে। আমি জানি। কিন্তু তুই আর একা নোস, সুমি। তোর লড়াইতে আমি তোর সঙ্গী হতে চাই। সুমি মাথা নিচু করে হাসল। তার চোখে জল চিকচিক করছে। তুই জানিস, রাজিন, তুই আমার জীবনের একমাত্র মানুষ, যে আমায় কখনো বোঝার চেষ্টা বন্ধ করিসনি। আমি কখনো তোর এই ভালোবাসার যোগ্য কিনা জানি না। কিন্তু তুই যদি সত্যি পাশে থাকিস, তাহলে আমি সাহস করে আবার নতুন করে স্বপ্ন দেখব। রাজিনের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তুই শুধু আমার পাশে থাকলেই হবে, সুমি। আমরা একসাথে সবকিছু পারব। পরদিন সকালে সেলাই কেন্দ্রের সামনে পুরো গ্রাম জড়ো হয়েছিল। আজ একটা বিশেষ দিন। সুমি আর রাজিন মিলে এই দিনটাকে আনুষ্ঠানিকভাবে সবাইকে উৎসর্গ করতে চেয়েছিল। এই স্কুল শুধু একটা স্কুল নয়। এটা আমাদের মায়েদের, বোনেদের স্বপ্ন। এখানে আমরা শিখব, একসাথে এগোব। আমাদের কষ্ট, আমাদের অন্ধকারকে পেছনে ফেলে আমরা নিজেদের পায়ের ওপর দাঁড়াব। গ্রামের মেয়েরা হাততালি দিল। সুমি দাঁড়িয়ে থেকে দূর আকাশের দিকে তাকাল। মা, তুই কি দেখছিস? আজ আমি একা নই। আমার পাশে এমন একজন মানুষ আছে, যার হাত ধরে আমি নতুন করে হাঁটছি। সন্ধ্যায় সুমি স্কুলের কাজ শেষ করে ঘরে ফিরছিল। রাজিন পুকুর পাড়ে দাঁড়িয়েছিল। তার হাতে একটা ছোট্ট প্যাকেট। এটা কি? সুমি অবাক হয়ে জিজ্ঞেস করল। রাজিন মৃদু হাসল। এটা তোর জন্য। তুই নতুন জীবনের শুরুতে যে সাহস আর লড়াই দেখিয়েছিস, সেটা তোকে উৎসর্গ করতে চাই। সুমি ধীরে ধীরে প্যাকেট খুলল। ভেতরে একটা সাদা রঙের কাপড়,
তার নিজের সেলাই করা প্রথম ব্যাগ। রাজিন সেটাকে সযত্নে ঠিক করিয়ে এনেছে। তুই এটা প্রথম বানিয়েছিলি। এটা তোর স্বপ্নের শুরু ছিল। আর এখন তোর স্বপ্ন পূর্ণতা পাচ্ছে। সুমি মৃদু হাসল। তার চোখে জল। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো, রাজিন? রাজিন হাত বাড়িয়ে বলল, আমি তো তোর হাত ধরতেই এসেছি, সুমি। এবার তুই যদি রাজি থাকিস, তাহলে এই হাতটা সারা জীবন ধরে রাখিস। সুমি তার হাতটা রাজিনের হাতে রাখল। এই প্রথমবার তার মনে হল, জীবনের সমস্ত অন্ধকার পেছনে ফেলে সামনে এক নতুন আলো অপেক্ষা করছে। সুমি আর রাজিন পুকুর পাড়ে পাশাপাশি বসে আছে। দূরে আকাশের নরম আলো আর চাঁদের হাসি। তাদের সামনে পড়ে থাকা জীবন যেন এক নতুন কাব্য। সমাপ্ত।